নবম শ্রেণী জীবন বিজ্ঞানে তোমাদের প্রথম চ্যাপ্টারে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দ্বিতীয় পর্ব পেয়ে যাবে। আমাদের এই অধ্যায়টা আমি আস্তে আস্তে তোমাদের বুঝিয়ে দেব, বলে দেব এবং মনে রাখার জন্য টপিক দেবো। চলো আমরা শুরু করি। এই অধ্যায়টাতে আমরা তো আমাদের 5টা অধ্যায় আছে, দেখো এখানে দেওয়া আছে। এই 5টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা আমাদের আলোচনা। জেনে নিতে হয় এই অধ্যায়টা আমাদের কি আলোচনা করতে এসেছে। আমি একটু বলে দিই প্রথমে, অধ্যায়টা যদি বুঝতে পারি কী নিয়ে আলোচনা আছে তাহলে আমাদের পড়াশোনা করাটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি মনে করি এটা ওখানে আছে ওটা ওখানে আছে, কিন্তু মনে থাকবে না। অধ্যায়টা হচ্ছে যে জীবন এবং তার বৈচিত্র্য। অর্থাৎ প্রথমে তোমাদের জীবন সম্পর্কে শেখাবে, জীবন কাকে বলে, জীবনের বৈশিষ্ট্য, তারপরে পৃথিবীতে কীভাবে তার প্রাণ এলো, জীবন এলো আর কি, প্রাণ এলো। তারপরে এই বৈচিত্র্যটা চলে যাবে। মানে বৈচিত্র্য বলতে মানে একটা জীবন তার বৈচিত্র্য মানে একটা অঞ্চলে অনেক রকম জীব দেখা যায় এবং মানুষেরই অনেক রকম বিভেদ দেখা যায়। তো জীবের যে এই যে বৈচিত্র্যটা, একটা কারো নাক লম্বা, কারো কানটা হয়তো ছোট, কারো কানটা বড়, এই কেন হবে, এটাই নিয়ে আমাদের আলোচনা। চলো তাহলে প্রথমে আমরা জীবন নিয়ে দেখিয়ে নিই। জীবন নিয়ে আলোচনা করতে এসে জীবন কাকে বলে। দেখো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, এছাড়া অন্য সংজ্ঞাও হয়ে থাকে। বলছে বিভিন্ন জৈবানিক কাজ, বিপাক, পুষ্টি, জেনেটিক বস্তুর জনন সম্পন্ন করার যোগ্যতাকে বলা হয় জীবন। আসলে এর নিচেতেই আছে বিপাক, পুষ্টি, উত্তেজিতা, এইগুলো সম্পন্ন করার ক্ষমতা, এই কাজগুলো সম্পন্ন করার ক্ষমতাই হচ্ছে জীবন। তাহলে এগুলো জৈবানিক কাজ। তাহলে আমরা একটু যদি মানে এই যে আমাদের পয়েন্টটা, মানে পয়েন্টগুলো আর কি, উত্তেজিতা, পুষ্টি, ছন্দবদ্ধতা, চলন গমন, তারপর দেখো এখানে আছে পরিব্যক্তি, অভিযোজন, এগুলো জীবনের এক একটা বৈশিষ্ট্য। অর্থাৎ এইগুলো মানে এইগুলো হচ্ছে যে মানে সম্পন্ন করার ক্ষমতা, এগুলো সম্পন্ন করার ক্ষমতা কি জীবন বলে। তাহলে আমরা দেখলাম বইয়ে 8টা পয়েন্ট আছে। 8টা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টকে ছোট্ট ছোট্ট অক্ষর দিয়ে যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে সংজ্ঞাটা তৈরি করা এবং এই জায়গাটাকে ঝট করে বুঝে নেওয়া। 8টা পয়েন্ট কিন্তু মনে থাকে না, আর আমি আছি তোমাদের পয়েন্টগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য। চলো 8টা পয়েন্ট আমরা কীভাবে মনে করব আগে দেখিনি, দিয়ে তাদের সেটা নিয়ে আলোচনা করব। আমরা ক্লাস 8-এ যখন পড়েছিলাম অপু গল্প পড়েছিলাম। অপু তো পাঠশালায় যেত, পাঠশালায় গিয়ে কি শিখতো জানো? আমি বলে দিই, তাহলে লিখি। অপু, অ পয় হস্যু, অপু পাঠশালায় গিয়ে শিখতো চ, ছ, বর্গীয়, আর একটু ইংরাজি শিখতো। কি শিখতো? পি বি ইউ, PBU, এই কোটা শিখেছিল। দেখো 8টা হয়ে গেছে। আসলে আমি এটাকে মনে রাখার জন্য অপুর গল্পে গেলাম। আমরা এখানে একটু বাংলায় পয়হাসি পি লিখিনি, 3টে ইংরাজি 3টে বাংলা শিখতো। বয়হাসি বি লিখিনি আর ইউটা হস্য লিখিনি। তাহলে প্রথম অক্ষরগুলো আমরা পেয়ে যাব। দেখো প্রথমে পেয়েছি অ, তাহলে এটা হবে অভিযোজন। বইয়ে কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি, যদি এই বইটা পড়ে থাকো। অভিযোজন। পু, পুষ্টি। চ, এটা চ ছোট, চ, চলন ও গমন। চলন, আর চলন বললি গমনটা মনে করবে
গমন গমন এবং এর সঙ্গে রেচনটাও মনে করবে, তাহলে একটা পয়েন্ট হয়ে যাবে। এগুলো কিন্তু জীবের বৈশিষ্ট্য। 6 ছন্দবদ্ধতা। তোমরা বারবার পড়েছো তো মনে পড়ছে না, আমি প্রত্যেকটা পয়েন্টটি 8টা আছে, সেই 8টা কি এই বই মনে করিয়ে দিচ্ছি। বর্গীজয় জনন। পিএ, পিএ হচ্ছে পরিব্যক্তি। হ্যাঁ, চলো আমরা দেখি নিই। পি দিয়ে আমাদের এটা পিটা তো এটা পরিব্যক্তি করে না, পয়া হচ্ছে তো পিটা প লিখলে ভালো হতো। পরিব্যক্তি, পরি বজে বলে একা কয়তে আসি ব্যক্তি। বি বিপাক, হস্য উত্তেজিতা। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের টপিক দেবো, মনে থাকার জিনিস নয় এগুলো, অনেক পড়তে। দেখো আমি সব কোটা লিখে ফেললাম, শুধু অপু শিখতো গিয়ে কি শিখতো, চ ছ বর্গীজ আর বিপিইউ বা পিবিইউ বললেও হবে। চলো আমরা শিখি না। দেখো অভিযোজন আমি লিখে নিয়েছি, প্রথমে এই পয়েন্টটা দিয়েছি অভিযোজন। পরিব্যক্তির লিখলাম পিটা দিয়ে। চলন চ, ছন্দবদ্ধতা ছ, পুষ্টি পু মানে অপু পয় হসুটা, উত্তেজিতা হস্য ইউটা, বিপাক বিটা, জনন এখানে আছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের সামনে মনে করিয়ে দিলাম, শুধু মনে রাখবে অপু চ ছ বর্গীজ এবং বিপিইউ বা পিবিইউ সি, যেটা মনে রাখবে। এগুলো তো পরপর নেই, বিপিইউ করতে পারো। তাহলে আমি তোমাদের একটা টপিক দিলাম, এটাকে মনে রাখার জন্যে যে জীবনের বৈশিষ্ট্য যদি বড় প্রশ্ন পড়ে তাহলে লিখতে পারবে, এবং হয়তো অনেক অপশন দিল দিয়ে বললো কোনটা জীবের বৈশিষ্ট্য নয়, সেটাও অ্যান্সার তোমরা বুঝে দিতে পারবে। এখন আমাদের প্রত্যেকটা আলোচনায় যায়। অভিযোজন বইয়ে আমরা আলোচনাটা করব, এই লেখকের বইটা খুব সহজভাবে দেওয়া আছে, এই বইটা অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা জায়গাতেই দোকানে। দেখো অভিযোজন কি বলছে, পরিবেশের মানে পরবর্তীত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য জীবদেহে যে সমস্ত অঙ্গ সংস্থান শারীরবৃত্তীয় আচরণগত পরিবর্তন দেখা যায়। তোমরা দেখেছো মাছের দিয়ে পাখনা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এমন অবস্থা হয় আর কি, মানে ধরো মরুভূমিতে একরকম জীব বাস করে, আবার আমাদের সুমেরু কুমেরু ঠান্ডা জায়গা সেখানেও জীবেরা বাস করে। সেই জীবেরা কি এখানে এসে বাঁচতে পারবে? হ্যাঁ বাঁচতে পারবে, যদি জলে নামিয়ে দেওয়া হয়, তার যদি পাখ না থাকে। অর্থাৎ জলের জীবটা সে কি করে বাঁচবে? পাখনা তৈরি হবে। বাতাসে যারা ওড়ে তারা কি হয়েছে? তাদেরও পাখা তৈরি হয়েছে, ডানা তৈরি হয়েছে। তাহলে এই যে বৈশিষ্ট্য, আচরণগত বৈশিষ্ট্য, অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্য, এইগুলি কিন্তু হচ্ছে অভিযোজন। বুঝতে পারলে ঘটনাটা? টেনে আরও ভালো করে পাবে তোমরা। এখন তারপরের পয়েন্টটা কি দিয়েছিল? পুষ্টি। পুষ্টি হচ্ছে, আমরা তো এমনিতেই বলি ছেলেটা কোনো পুষ্টি হয়নি, দেখ তার মানে কি খাদ্যবস্তু কোষের মধ্যে জমা হচ্ছে না, অর্থাৎ পুষ্টি হচ্ছে না। আমরা একটু ভালো করে বিজ্ঞানের ভাষায় যাব। পুষ্টি হচ্ছে জীবদেহে খাদ্য সংশ্লেষ বা গ্রহণ করে খাদ্যকে কোষের মধ্যে অঙ্গীভূত করা। কোষের মধ্যে অঙ্গীভূত করাই হচ্ছে পুষ্টি। তা কোষের মধ্যে যদি খাদ্যটা মানে জমা না হয় সংশ্লেষের পর, তাহলে তার পুষ্টি হবে? এটা কিন্তু জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য। চলন আর গমন। চলন গমন তো খুব সোজা। চলন হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে, এক জায়গায় থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা। অর্থাৎ আমি এখানে যখন ভিডিওটা করছি আমার হাত পা একটু নড়ছে, এটাই হচ্ছে কিন্তু চলন। আমি কিন্তু স্থান পরিবর্তন করছি না, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি না এখনো। তাহলে এক জায়গায় দাঁড়িয়ে যখন আমরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাই হচ্ছে চলন। আমরা একটু দেখে নেব। স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা, অর্থাৎ গাছ যখন এক জায়গায় দাঁড়িয়ে ডালপালা বিস্তার করে নড়ায়, এটা তার চলন হচ্ছে।
কিন্তু সে গমন পারে না, স্থান পরিবর্তন পারে না। তা গমন কাকে বলে? গমন বলছি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন তো হবেই, চলনটা হবেই। মানে অর্থাৎ আমি হাত গমন যখন করব, শুধু এক জায়গা থেকে সরে গেলাম, এখান থেকে এই বস্তুটা সরিয়ে দিলাম, গমন হবে না। তো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে করতে স্থান পরিবর্তন, অর্থাৎ যখন গমনটা হয় তখন কিন্তু চলনটাও রেডি থাকে, চলনটা হয়। বুঝতে পেরেছ? তাহলে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন বা করতে করতে স্থান পরিবর্তন। বুঝতে পেরেছো? আমি যখন গমনটা করছি, হাত পাগুলো যখন নাড়াচলা বন্ধ করে স্ট্রেট, কিন্তু সেখানেও তো পাটা বাড়াতে গেলে অঙ্গটাকে তো আমাকে সঞ্চালন করতেই হচ্ছে না। তো অঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন বা অঙ্গ সঞ্চালন করতে করতে স্থান পরিবর্তন। ছন্দবদ্ধতা, ছন্দবদ্ধতা অর্থাৎ জীবের কিছু কিছু কাজ একদম ছন্দ ধরে হয়। হৃদস্পন্দন, যেদিনকে জন্মেছি সেদিন থেকে একটা ছন্দে ধিক ধিক করে চলছে, আবার যেদিনকে মৃত্যু হবে সেদিন কিন্তু বন্ধ হবে। তাহলে হৃদস্পন্দন কিন্তু একটা জীবের বৈশিষ্ট্য, অর্থাৎ ছন্দবদ্ধতা। আবার দেখো শ্বাসকার্য, ঠিক যেন আমাদের চলে যাচ্ছে, নিচ্ছি আবার ত্যাগ করছি, গ্রহণ করছি ত্যাগ করছি, এবার ছন্দবদ্ধতা। আর কিছু কিছু পেশি আছে তারও কিন্তু সংকোচন, সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ছন্দবদ্ধতা। তাহলে এটা কিন্তু একটা জীবের বৈশিষ্ট্য। তারপরে কি পয়েন্টটা দিয়েছিলাম? জনন। জনন তো সবাই চেষ্টা করবে তার বংশটা বজায় থাকুক, পিঁমড়ে চেষ্টা করবে, মাছ চেষ্টা করবে, ক্যাঁকড়া সেও চেষ্টা করবে, শামুক সেও চেষ্টা করবে, তাদের অস্তিত্বটা পৃথিবীতে বজায় থাকুক, এটাই প্রকৃতি এমনভাবে সৃষ্টি করে। সেই জন্যে এখানে বলেছে তার অস্তিত্ব বজায় রাখা, এখানে দেখো সুন্দর করে দিয়ে দিয়েছে অস্তিত্ব বজায় রাখা। কিন্তু কিসের অস্তিত্ব? হচ্ছে অপত্য জীব সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে। তাহলে সম আকৃতি, জীবটা কেমন হবে? সম আকৃতি, সমগুণ সম্পন্ন, তার মায়ের মতো গুণ হোক বা ছেলের মতো গুণ, বাবার মতো গুণ হোক, এরকম চাইবে সকল জীবই যে সম আকৃতি, সমগুণ সম্পন্ন। অপত্য কোষ সৃষ্টি করা মানে নতুন ছেলে আর কি, বাচ্চা এটা বোঝায়। অপত্য কোষ সৃষ্টি করে কি করবে? তার অস্তিত্বটাকে পৃথিবীতে বজায় রাখবে, এটাই কিন্তু জন্ম। তাহলে আমাদের জনন সম্পর্কে আলোচনা হলো। পরিব্যক্তি, পরিব্যক্তি কি? এই যে মানে বিভিন্ন রকম জীবের যে বিভিন্নতা দেখতে পাই, অর্থাৎ একটা যে পরিবর্তন দেখতে পাই, সেটা কিসের? বৃহৎ জিন এবং মানে আকস্মিক ও স্থায়ী পরিবর্তন। বৃহৎ জিনের বৃহৎ, আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন হচ্ছে জিন তো আমাদের বংশগতির একক, তো বৃহৎ জিনের হঠাৎ পরিবর্তন, আকস্মিক বা স্থায়ী পরিবর্তনই হচ্ছে কিন্তু পরিব্যক্তি। এটা আমরা মিউটেশনও পরে বলতে পারবো, আলোচনায় যাব। তাহলে বুঝতে পারছি এটা তার বড় জিনটার হঠাৎ পরিবর্তন হয়ে যায় হচ্ছে পরিব্যক্তি। বিপাক, আগে পুষ্টিতে কি দেখলাম? পুষ্টিতে দেখলাম খাদ্য সংশ্লেষের পর কোষে খাদ্য অঙ্গীভূত হওয়া, তাই তো দেখেছিলাম। তো বিপাক কি হচ্ছে না, সেই বিপাকটা একটু দেখে নাও। যে বলছে যে এইখানটায় পাবো সজীব কোষের প্রোটোপ্লাজমে সংগঠিত কখনো গঠনমূলক কখনো ভাঙনমূলক একটা জৈব কাজ হয়। কোষের প্রোটোপ্লাজমেই তো এই কাজগুলি হয়ে থাকে। তো কখনো গঠন হয় কখনো ভাঙন হয়, তাহলে এটাই বলছি আমরা কিন্তু বিপাক। এটা উৎসেচকে দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুই ধরনের বিপাক দেখা যায় বলছে, একটা উপচিতি একটা অপচিতি। উপচিতিতে শুষ্ক ওজনটা বৃদ্ধি হয়, উপ মানে বৃদ্ধি হবে, ওপরের দিকে যাবে, আর অপচিতি মানে নিচের দিকে যাবে, অধঃপতন মানে কমে যাবে। শুষ্ক ওজন বৃদ্ধি হওয়া মানে এখনই এক প্লেট ভাত খেলাম, এটা কিন্তু দিয়ে ওজন করলাম, এটা কিন্তু শুষ্ক ওজন বৃদ্ধি নয়। শুষ্ক ওজন বৃদ্ধি বলতে কি, বৃদ্ধি বা হ্রাস বলতে কি, আজকে তুমি যা খাবার পর ওজন করলে কালকেও সেই একই খাবার পর সেই ওজন করতে হবে। অর্থাৎ আজ সকালে চা খেয়ে বা খালি পেটে আছে ওজন করে এলাম, কালকে সকালে আমি খালি পেটে ওজন করে আসবো। এইটাই হচ্ছে শুষ্ক ওজন বৃদ্ধি বা হ্রাস। বুঝতে পেরেছি? রেচন করে দিলাম, মলত্যাগ করে দিলাম, হ্রাস পেয়ে গেল, এটা না, ঠিক আছে না?
তাহলে এইটা শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়াটা হচ্ছে উপচিতি, আর শুষ্ক ওজন হ্রাস পাওয়া যেমন সালোক সংশ্লেষ যখন হয় উদ্ভিদে খাবার তৈরি হয় এবং আমরা দেখেছি সে খাবার জমা রাখে। তাহলে জমা তো লাগলো, খাবার তৈরি হলো, তার কি হলো, খাবার জমা রাখার পর তার শুষ্ক ওজন বৃদ্ধি পেল। তাহলে আজকে যে ওজনটা থাকলো কালকেও সেই ওজনটা আমরা সেই একই সময় ওজন করলে আমরা শুষ্ক ওজন বৃদ্ধি পাবো। আর যখন শ্বসন হয় তখন কিন্তু উপচিতি হয়, তখন খাদ্যটা জারিত হয়, যে হালকা হয়ে যায়। তাহলে আমরা দেখছি যে শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া হচ্ছে কিন্তু উপচিতি, এবং শুষ্ক ওজন হ্রাস পাওয়াটা হচ্ছে অপচিতি। এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এইখানে যখন উপচিতি হয় তখন কি প্রোটোপ্লাজমে গঠন হয় না ভাঙন হয়? তখন গঠন হয়, অর্থাৎ গঠন হলেই তো বাড়বে, তো ওজন বাড়বে। আর যখন প্রোটোপ্লাজমে ভাঙন ঘটে অপচিতিতে, তাহলে বলবে মানে এগুলো অনেক প্রশ্ন হয়, বুঝে নিয়ে পড়লে আমাদের সহজ হয়ে যায়। আর একটা হলো উত্তেজিতা। এই উত্তেজিতটা হচ্ছে মানে একটা মানে উদ্ভিদ, মনে করো ফুল একটা জোর আলো উঠলো কি 9টা মণি ফুল ঠিক 9টা বাজার ফোটে, সেটা ঘড়ি নেই, তার মানে একটু উষ্ণতা বাড়লো কি না সে ফুটলো। পদ্ম ফুল দিনে রাতের বেলায় বুঝে যায়, দিনের বেলায় ফোটে। তাহলে এইগুলো সন্ধ্যামণি ফুল কম তাপমাত্রায় ফোটে, অর্থাৎ যখন সূর্যের আলো কমে আসবে। তাহলে এই যে উদ্দীপক, উদ্দীপক এখানে আলো, উদ্দীপক আবার বাতাসও হতে পারে, উদ্দীপক আবার উষ্ণতাও হতে পারে। আমরা তো টপিক চলো নাস্তিক চলো ক্লাস 10 গিয়ে পড়বো। তাই উদ্দীপকের দ্বারা বলছে খাদ্য সংশ্লেষ, এইখানটা আমরা দেখবো যেটা আলোচনা করতে হবে উত্তেজিত পরিবেশে বিভিন্ন উদ্দীপনা, অর্থাৎ উদ্দীপকের দ্বারা উত্তেজিত হয়ে দেওয়া ক্ষমতাকে বলা হয় উত্তেজিত। আলোটা জোর উঠলো, সে প্রভাবিত হলো, মানে 9টা মণি ফুল ফুটে গেল। আলো কমে গেল, আলো কমের দ্বারা সে প্রভাবিত হয়ে গেল, তখন সে কিন্তু বুঝে গেল। উষ্ণতা বেড়ে গেল, ফুল ফুটে উঠলো, উষ্ণতা কমে গেল। এটা কিন্তু উদ্দীপকের দ্বারা প্রভাবিত হওয়া। উদ্দীপক এখানে আলো হতে পারে, বাতাস হতে পারে, উষ্ণতা হতে পারে, আর স্পর্শও হতে পারে। যেমন ধরো লজ্জাবতী গাছকে যখন তুমি স্পর্শ করবে, সেটা কিন্তু একটা উদ্দীপক, সে তখন নিয়ে পড়বে। উদ্দীপকের দ্বারা প্রভাবিত হওয়া, দিয়ে উত্তেজনা সাড়া দেওয়া, এটাই বলে উত্তেজিতা। তাহলে আজকের মধ্যে এই আলোচনাটাই থাক, আবার পরবর্তী পর্বে প্রাণের সৃষ্টি, ট্যাক্সোনমি, হায়ারার্কি এগুলো আলোচনা করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।